কিন্তু মনে রাখতে হবে। কি বললাম, এখানে ওয়াই এর সাহায্য থাকে। এই ওয়াই এর কি বলা হচ্ছে, স্পেশাল ভায়েল অথবা সেমি ভায়েল। কেন স্পেশাল ভায়েল বলা হয় বলেন তো? আমরা যখন আমাদের বাসায় কোনো গেস্ট আসে, তখন আমরা একটু স্পেশাল খাবার রান্না করতে চাই, বা আমরা একটু গেস্টের জন্য বিশেষ কিছু করতে চাই। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খেয়ে থাকি তার থেকে একটু ব্যতিক্রম হয়। এই জায়গাটা একটু দেখেন, এম ওয়াই মাই, ক্রাই, ট্রাই, স্কাই, অর্থাৎ প্রত্যেকটা শব্দের ভিতরে কিন্তু ওয়াই রয়েছে। তো আমরা এতটুকু মনে রাখবো যে যে জায়গায় কোনো ভাওয়েল থাকে না, সেখানে অই কিন্তু ভাওয়েলের কাজ করে। এটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। এটাকে কি বলা হচ্ছে? সেমি ভাওয়েল। এই ভাওয়েলের কাজ করে দেয় অই। যেমন আমরা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখি না টিভিতে? তো এই ফুটবল খেলায় কিন্তু ফাইনাল খেলার আগে একটি খেলা হয়, যেটাকে বলা হচ্ছে সেমি ফাইনাল খেলা। যেটাকে কি বলা হয়? সেমি ফাইনাল খেলা। তো এই সেমি ফাইনাল খেলাটা, এটা হচ্ছে সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক। অর্থাৎ অর্ধেক ফাইনাল কিন্তু ওই দিনের খেলার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। ওই দিনের খেলাটাই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। তো দেখেন এই যে জায়গাটা মাই, ক্রাই, ট্রাই, অর্থাৎ এইগুলো কিন্তু সেমি ভায়োল বলা হয়। আমরা এই জায়গাটা একটু চলে যেতে চাই। দেখেন আমাদের যে মেইন যে টপিকস, আমরা দেখব যে অর্থ অনুসারে যে সেন্টেন্স মূলত দুই ভাবে গঠিত হয়, একটি হচ্ছে অর্থ অনুসারে, আর একটি হচ্ছে গঠন অনুসারে। তো দেখেন অর্থ অনুসারে বলেছিলাম 5 প্রকার। আমরা প্রথমে অর্থ অনুসারে যে সেন্টেন্স গুলা, সেই সেন্টেন্স গুলা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখেন একেবারে শুরুর কথা, গোড়ার কথা কিন্তু এইগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ কি? বিবৃতি। এটা কেমন হয় জানেন? অ্যাসার্টিভ সেন্টেন্স গুলা হচ্ছে কোনো বাক্য যখন আমরা স্বাভাবিকভাবে বর্ণনা করি। মনে রাখবেন, আমরা সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথাগুলা বলি, এর বেশিরভাগ কথা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর ইন্টারোগেটিভ, আমরা সবাই জানি ইন্টারোগেটিভ হচ্ছে এখানে একটা জিজ্ঞাসাবাদক চিহ্ন থাকে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বয়স কত, আপনার নাম কি, আপনার বাসা কোথায়, এই শব্দগুলা কিন্তু সব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। ইম্পারেটিভ অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। অপটেটিভ ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য। আর শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সক্লামেটরি। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন ও বিস্তারিত ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনে দুইটা স্ট্রাকচার ব্যবহার করা হয়। একটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। দেখেন এই জায়গাটা আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলে ফেলি। ভুলেও কিন্তু এটা বলা যাবে না। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলি, এটাকে বলতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। কেন বলবো? এটার ব্যাখ্যা দেখেন এখানে কি কি রয়েছে। এক্সটেনশনের ভিতরে থাকতে পারে অবজেক্ট, খুব ভালোভাবে দেখবেন, আমি একটু এটা বড় করি। দেখেন এখানে এক্সটেনশনের ভিতরে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট অর্থ কর্ম। কমপ্লিমেন্ট থাকতে পারে অর্থাৎ সম্পূরক। আরেকটা থাকতে পারে অ্যাডভার্বিয়ালস। এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারটা ইংরেজি ভাষায় খুব ব্যাপক। অর্থাৎ কোন সেন্টেন্সকে যখন ছোট থেকে বড় করা হয়, তখন তাকে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার বলা হয়। অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়ালস। যেমন আমি এটার ক্লাস থাকবে, আপনারা অবশ্যই পাবেন, অনেক লম্বা একটা ক্লাস থাকবে এটার উপরে। তো এই অ্যাডভার্বিয়ালস এর অর্থ হচ্ছে বাক্য যখন বড় করি, যেমন আমি যদি তাকে বলি আমি তাকে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। দেখেন আমি তাকে একটি গোলাপ ফুল দিয়েছিলাম, এই বাক্যটাকে আমি যদি বড় করতে চাই তখন আমাকে কি করতে হবে বলতে পারেন? তখন কিন্তু আমাকে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে করে এই বাক্যগুলো আমি বড় করব। দেখেন আমি এই জায়গাটা একটু লিখি, লিখলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে আমি লিখলাম আই GAVE, আই গেভ হিম আ রোজ, ROSE। দেখেন আই গেভ হিম আ রোজ। খুব ভালোভাবে দেখবেন, আমার কথা কি সবাই শুনতে পারছেন স্পষ্টভাবে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে একটু নক দিবেন প্লিজ। আচ্ছা, তার আগে একটু ওয়েট করতে হবে। আমাদের এখানে রুমা এবং বিলকিস আপা জয়েন করেছেন, আরেকজন ছিল হচ্ছে ফাতেমা মঞ্জুরি। তো উনি জয়েন করছেন না কেন? জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি এটা একটু লিখে দেখাবো। আচ্ছা তো এই, হ্যাঁ আপনি কি জয়েন, হ্যাঁ লিঙ্ক পাচ্ছেন না?
ও আচ্ছা, আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, 1 মিনিট একটু wait করেন। স্যার মাকসুদা আপাও নাকি পাচ্ছে না স্যার। হ্যাঁ, মাকসুদা আপাতত আজকে পাবে না, এই মুহূর্তে বললে তো হবে না, একটু আগে থেকে বলতে হতো, একটা ক্লাসে জয়েন করাতে গেলে মানসিক প্রিপারেশন। এই মাত্র লিঙ্কটা দিলে তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক না দিলে হবে না। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দেন, আমি ফাতেমা মঞ্জুরি এই আপাকে একটু ক্লাসে জয়েন করিনি, 1 মিনিট। ফাতেমা মঞ্জুরি। হ্যাঁ, জাস্ট হয়ে গেছে। দাঁড়ান, আমি এখনই শুরু করছি। হ্যাঁ ঢুকেছে, ইয়ে করেছে। হ্যাঁ, ঢুকেছে ঢুকেছে, তাই না? থ্যাংক ইউ। জি, জি, জি। আচ্ছা, ওকে। মাকসুদা আপা তাহলে কি আজকে জয়েন করতে পারবে না? না, উনি তো আমাকে হোয়াটসঅ্যাপে নক না দিলে হবে না, আজকের ক্লাসটা আমি ওনাকে ক্লাস রেকর্ড এবং পিডিএফ দিয়ে দিব। প্রয়োজন এই ক্লাসটা ওনাকে আগামীকাল আমি স্পেশালি নিয়ে নিব, এবং আগামী যে ক্লাসটা থাকবে ওই ক্লাসে উনি জয়েন করতে পারবে। আমাকে আধা ঘন্টা। অপেক্ষা করছে তো হ্যাঁ স্যার। হ্যাঁ, ওনাকে না করে দেন, ওয়েট না করা ভালো, ওয়েট করে থাকাটা আসলে খুবই খারাপ, এটা একটু করতে দেন। আমি আগামী ক্লাসে ওনাকে অ্যাড করে নিব। হুম। ফাতেমা মঞ্জুরি, আপনি শুনতে পারছেন আমার কথা? প্লিজ লেট জি মি নো জি দ্যাট। স্যার, শুনতে পাচ্ছি জি। থ্যাংক ইউ। দেখেন, আজকের এই জায়গাটা আমরা এখানে দেখছি হচ্ছে আমাদের যে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে একটা বাক্যের ভিতরে কি কি থাকে। আমরা এখানে দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের দুইটা নিয়মের ভিতরে একটি থাকে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গায় থাকতে পারে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। অর্থাৎ এখানে দ্বিতীয় যে নিয়মটা, ইট দেয়ার ভার্ব, ইট দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন, আমি এখানে লিখেছি আমাদের সারাদিনের কথাবার্তার প্রায় 60 থেকে 70 ভাগ কথাবার্তা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে। আমরা এর ব্যবহার করে থাকি এই 60 থেকে 70 ভাগ। অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন? আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাচ্ছি। অর্থাৎ মূল যে শব্দগুলা, এই শব্দগুলো 60 থেকে 70 ভাগ কথাবার্তা কিন্তু আমরা অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যে বলে থাকি। এটা আপনারা একটু নিজেরা প্র্যাকটিক্যালি দেখবেন। আমরা সকাল থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথা বলি, এর বেশিরভাগ কথা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে। এর জি স্যার। স্ট্রাকচার কেমন হয়? ফার্স্ট স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। কেমন হয়? রুমা ছবি আঁকতে পছন্দ করে। রুমা ছবি আঁকতে পছন্দ করে। রুমা লাইকস টু ড্র পিকচার্স। রুমা ছবি আঁকতে পছন্দ করে। সে বাজারে যাচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে। দে আর প্লেইং ফুটবল। আমি ইংরেজি শিখি। আই লার্ন ইংলিশ। দেখেন, প্রত্যেকটা বাক্য এখানে আমি ইংরেজি শিখি, এই বাক্যটা কিভাবে গঠন হয়েছে। আমাদেরকে প্রথমত একটা সেন্টেন্স অ্যানালাইসিস করা আপনাদেরকে শিখাবো, যে কিভাবে একটা বাক্য বিশ্লেষণ করা যায়। এখানে দেখেন, 3টা ওয়ার্ড বা শব্দ রয়েছে। আই একটি, তারপর রয়েছে লার্ন একটি, ইংলিশ একটি। আই একটি, লার্ন একটি, ইংলিশ একটি। আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমাদের যখন
সাইকেলের গ্যারেজ বা মোটর সাইকেলের গ্যারেজে দেখবেন একজন মেকানিক কিন্তু সেই বিষয়টা সব খুলে ফেলতে পারে, আবার ওইটা জোড়া লাগাতে পারে। আমাদেরও কিন্তু এখানে ঠিক তাই করতে হবে, আমরা প্রত্যেকটা পার্টস খুলে ফেলতে পারবো, আবার জোড়া লাগাতে পারবো। অর্থাৎ আমরা এখানে কিছুটা মেকানিকের ভূমিকা অভিনয় করব। যেমন আই লার্ন ইংলিশ, আই কোন পার্টস অফ স্পিচ, লার্ন কোন পার্টস অফ স্পিচ, ইংলিশ কোন পার্টস অফ স্পিচ। আমাদেরকে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। তো এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, লার্ন হচ্ছে ভার্ব, আর ইংলিশ হচ্ছে অবজেক্ট। দেখেন আমরা এখানে একটা সূত্র দিতে পারি, এস বি ও। অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে রাখবেন বেশিরভাগ জায়গায় এই নিয়মটা ফলো করা হয়, এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে দেখেন তো এটা মেলে কিনা, অবশ্যই মিলে যাবে। আই হচ্ছে সাবজেক্ট, আর ভি তে ভার্ব, আর ও তে অবজেক্ট। অর্থাৎ এইটা এস ভি ও নিয়ম এইভাবে হয়েছে। আমি ইংরেজি শিখি, কিন্তু এখানে আপনাদের একটু খেয়াল করতে হবে। কি বিষয়টা খেয়াল করতে হবে? এখানে খেয়াল করার যে বিষয়টা সেটা হচ্ছে আমি ইংরেজি শিখি, এখানে বাংলাটা একটু দেখেন, বাংলাটা আমি একটু ভেঙে বুঝাই দেই। বাংলায় লেখা রয়েছে আমি, এইটা হচ্ছে সাবজেক্ট, ইংরেজি হচ্ছে অবজেক্ট, আর শিখি এইটা হচ্ছে ভার্ব। অর্থাৎ আমার কি দাঁড়ালো দেখেন, এই জায়গাটায় কিন্তু আমি এইভাবে বলতে পারি, বাংলা বাক্য অনুসারে প্রথমে আসে সাবজেক্ট, তারপরে থাকে অবজেক্ট, তারপরে থাকে হচ্ছে ভার্ব। খুব ভালোভাবে মনে রাখবেন, সাবজেক্ট অবজেক্ট ভার্ব কি থাকে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। অর্থাৎ আমি ইংরেজি শিখি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আর ইংরেজি হচ্ছে অবজেক্ট, আর শিখি হচ্ছে ভার্ব। অর্থাৎ বাংলায় গঠিত হয় কর্তা, কর্ম, ক্রিয়া। মনে রাখবেন বাংলায় একটা বাক্য গঠিত হয় কর্তা, কর্ম, ক্রিয়া। কিন্তু ইংরেজিতে সেই নিয়মটা একটু চেঞ্জ হয়ে যায়, ইংরেজিতে করতে হয় কর্তা, ক্রিয়া, কর্ম। মনে রাখবেন ইংরেজিতে কি করতে হয়, ইংরেজিতে কর্তা আনতে হয় প্রথমে, দেখেন আই, তারপরে দিয়েছি ভার্ব, এটা হচ্ছে লার্ন, আর তারপরে দিয়েছি অবজেক্ট। এই সূত্রটা যদি ফলো করতে পারেন, আপনারা যে কোনো কঠিন বাক্য সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। আমি কি বলেছি, বাংলাতে থাকে স্বাভাবিকভাবে, দেখেন আমি ইংরেজি শিখি, আমি হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ইংরেজি হচ্ছে অবজেক্ট বা কর্ম, আর শিখি এইটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তো বাংলায় কি থাকে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আর ইংরেজিতে কি থাকে, ইংরেজিতে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। মনে রাখবেন ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্সে সব সময় প্রথমে সাবজেক্ট বা ক্রিয়া থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। দেখেন অনেক বড় একটা বাংলা বাক্য আপনাদেরকে যদি বলি, এখানে যখন আমরা সেন্টেন্স অ্যানালাইসিস শিখাবো, ধীরে ধীরে ক্লাসগুলো আমরা করতে থাকি, আমরা কয়েকটা ক্লাস করলেই আমরা বুঝতে পারবো যে এই বাক্যগুলো কিভাবে গঠিত হয়। অনেক বড় একটা বাক্য, যেমন যদি বলা হয় আহ দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো জীবন যাপন করিতেন। কি বলেছি দেখেন, দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো জীবন যাপন করিতেন। অর্থাৎ এখানে আপনাকে আগে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি, দিল্লির বাদশাহ। তারপর এখানে ভার্ব আনতে হবে কি, জীবন যাপন করিতেন। অর্থাৎ একটা বড় বাক্যকে কিভাবে আমরা অতি সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, সূত্রটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট কর্তা, তারপর হচ্ছে ক্রিয়া, তারপর কর্ম। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর ভার্ব বসেছে, তারপর অবজেক্ট বসেছে। এখানে আপনারা যারা ক্লাস করছেন প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো কম বেশি জানেন। যেগুলো একেবারে সিম্পল বিষয় সেগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, যেখানে আমরা না বুঝি সেইগুলো আমরা একটু দেখবো। অর্থাৎ আমরা দ্রুত কথা বলা শিখবো, আমরা দ্রুত প্রেজেন্টেশন দেওয়া শিখবো, আমরা দ্রুত এই ভাষাটা রপ্ত করে যেন আমাদের স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারি, সেই জায়গাটা আমরা কভার করব। দেখেন আমাদেরকে যে মেন বিষয়টা একটু মনে রাখতে হবে, ইট বা দেয়ার এর একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখাই। ইট বা দেয়ার দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব। অনেক সময় আমাদের এই কথাগুলো বলতে হয় যে আমাদের গ্রামে একটি নদী আছে, আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ, মাঠে তিনজন লোক আছে, দেয়ার আর থ্রি মেন ইন দা ফিল্ড, আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দা স্কাই, এখন 10টা বাজে, ইটস 10 o'clock, এখন ঐশীর নামাজ পড়ার সময়, ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। দেখেছেন এখানে ইট অথবা দেয়ার ব্যবহার করতে হবে, মনে রাখবেন। এবার আসবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার, সেটি হচ্ছে ইট অথবা দেয়ার। কি থাকবে বলেন তো, দেখেন এটা আমি একটু বড় করি, এটা থাকবে ইট অথবা দেয়ার। প্রথমেই থাকবে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট।
আবার মনে রাখেন, প্রথমে ইট অথবা দেয়ার, এখানে একটা বাক্য দেখাই। আমাদের গ্রামে একটি নদী আছে, প্রথমে কি বসেছে? দেয়ার। আমরা এতক্ষণ কি দেখে এসেছি? প্রথমে সাবজেক্ট ছিল না? এখানে কি দেয়ার কি কোনো সাবজেক্ট হয়? দেখেন আমি একটু আনমিউট করি এটা। দেয়ার কি কখনো কোনো সাবজেক্ট হয় বলেন তো? আমার মনে হয় হয় না। তো যে বাংলা বাক্যের প্রথমে দেখেন এই কাঠামোটি মূলত কোথাও কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। মূলত যে সকল বেঙ্গলি সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেই সকল জায়গাগুলোকে দেয়ার অথবা ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয়। দেয়ার অথবা ইটকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয়। কি বলেছি আমি? ইট অথবা দেয়ারকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হয়। মনে রাখবেন এই কথাটা। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আর আমি যদি বলি, এই জায়গাটা একটু লিখলাম দেখেন, আমার একটি কলম আছে, কি হবে? আই এইচ এ ভিই, আই হ্যাভ এ পেন, পিই এন, আই হ্যাভ আ পেন। দেখেন বাক্যটা আমি কি লিখেছি? আমার একটি কলম আছে। খুব ভালোভাবে দেখবেন, সরি, আমার একটি কলম আছে। দেখেন এখানে আই কি? আই হচ্ছে সাবজেক্ট, আমার বা আমি। আমি আছি তো এটা হয় না, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ। এখানে কেসটা বুঝাবো আমার। র থাকবে যখন আমরা কারক পড়বো বাংলায়, অর্থাৎ ইংলিশে কেস এবং বাংলায় কারক একই সঙ্গে বুঝাবো। বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার একই সঙ্গে জানতে হবে যখন আগামীকাল টেন্সের ক্লাস শুরু করব। তো এই টেন্স কেমন আর বাংলায় কাল কেমন, কাল বা সময়, আমরা একই সঙ্গে শিখবো। তো দেখেন এখানে কি লিখেছি? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে সাবজেক্ট কে? আই। এখানে সাবজেক্ট কে বলেন তো? আই। আমার একটি কলম আছে। কিন্তু আমাদের গ্রামে একটি নদী আছে, এখানে দেয়ার বসিয়েছি প্রথমে। আচ্ছা বলেন তো, দেয়ার কি কখনো কোনো সাবজেক্ট হয়? আপনারা বলেন তো, দেয়ার কি কখনো কোনো সাবজেক্ট হয়? বলেন, কথা বলতে হবে প্লিজ। স্যার। দেয়ার কিন্তু সাবজেক্ট হয় না। কেন সাবজেক্ট হয় না বলেন তো? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে কি? কর্তা। তো এই কর্তাটাকে কি করতে হবে? সাবজেক্ট শব্দের অর্থ হচ্ছে কর্তা, কর্তা বা সাবজেক্ট এটা প্রথমে বসে। কিন্তু এখানে দেয়ার, দেয়ার মানে কি বলেন তো? আমাদের গ্রামে একটি নদী আছে, এই দেয়ার শব্দের অর্থ কিন্তু সেখানে। অর্থাৎ মনে রাখতে হবে, এই যে বাংলা বাক্যে কোনো জায়গায় কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান যদি বোঝায়, সেখানে দেয়ার বসে। মনে রাখবেন, আমাদের গ্রামে একটি নদী আছে, নদীটা কিন্তু ওখানে স্থির ভাবে আছে শত শত বছর ধরে। এই যে কোনো জি। স্থির ব্যক্তি, কোনো স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য দেয়ার ব্যবহার করা হয়। দেখেন এই রুলগুলা ধাপে 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 শিখে শিখে তারপর কিন্তু আমাদের স্পোকেনের ফাইলে আমরা চলে যাব। অর্থাৎ আমরা কথা বলা শিখবো। কথা বলা শিখতে গেলে কিন্তু এই রুলগুলা যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। স্পোকেন করতে গেলে দেখেন এই যে জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই। স্পোকেন ইংলিশ অল স্ট্রাকচার আমরা মিনিমাম 25 থেকে 30টা ক্লাস করার পর এই জায়গাটা আমরা ধরতে পারবো। নর্মালি সাধারণত অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়। এটা শুধুমাত্র ইয়েস নো কোনো অ্যান্সার দেয়, অতিরিক্ত ইনফরমেশন দেয় না। তো এই যে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, অক্সিলারি ভার্ব কাকে বলে আমাদের এইটা যদি না জানি, এই স্পোকেন ইংলিশের এই জায়গাগুলো কি আমরা পারবো? পারবো না। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে রুলগুলো আগে শিখছি, নিয়ম, এই নিয়মটা কিন্তু আগে আমাদেরকে শিখতে হবে। গাড়ি নিয়ে হঠাৎ করে রাস্তায় বের হওয়া যাবে না। আগে আমাকে একটা ফাঁকা মাঠে গিয়ে গাড়িটা সুন্দরভাবে চালানো শিখতে হবে। আপনি যখন ওই গাড়িটা চালানো শিখবেন, তখন কিন্তু আপনি ওই গাড়িটা নিয়ে মনের আনন্দে রাস্তায় ড্রাইভ করতে পারবেন। আমি অল্প কিছু নিয়ম শিখে যখন গাড়িটা নিয়ে বের হব, তখন কিন্তু ওই গাড়িতে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকবে। এখানেও কিন্তু ঠিক তদ্রূপ। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই রুলগুলা, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। প্রচুর পরিমাণে আমাদেরকে রুলগুলো শিখতে হবে। এখানে একটি রুল শিখাচ্ছি কি, বাংলা কোনো বাক্যের শেষে যদি আছে, নাই, ছিল, ছিল না। আবার শোনেন, বাংলা কোনো বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না এমন যদি থাকে, তাহলে সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, কক্সবাজারে একটি সমুদ্র সৈকত আছে। আমি যদি বলি ঢাকায় একটি বিমানবন্দর ছিল, আছে, নাই, ছিল, ছিল না, অর্থাৎ এইটা মনে রাখবেন,
কোথাও স্থির কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা অস্তিত্ব বর্ণনা করার জন্য এই দেয়ারের ব্যবহার করা হয়। মাঠে তিনজন লোক আছে, এই মাঠে কি, মাঠ একটা জায়গা না? দেখেন কোন স্থির ব্যক্তি বা বস্তুর অবস্থান, এই যে ব্যক্তি, তিনজন ব্যক্তি কোথায় আছে? মাঠে আছে। এখানে প্রথমে আপনাকে দেয়ার আনতে হবে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি সুন্দর মাঠ আছে, দেয়ার ইজ এ ফিল্ড ইন আওয়ার ভিলেজ। কিন্তু এটা বলেন তো কি হবে? আমাদের গ্রামে একটি মাঠ ছিল, এনিওয়ান ক্যান সে, আমাদের গ্রামে একটি মাঠ ছিল। এখানে দেয়ার ইজ এর পরিবর্তে আপনি শুধু দেয়ার ওয়াজ ব্যবহার করবেন। কি করতে হবে বলেন তো? দেয়ার ওয়াজ ব্যবহার করতে হবে। যখন বললাম যে আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আর যখন বলবো আমাদের গ্রামে একটি নদী ছিল, দেয়ার ওয়াজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। জীবন, আপনি কি বুঝতে পেরেছেন? প্লিজ লেট মি নো দ্যাট, আমার কথা একটু সংকেত দিবেন। জি জি, এক্সকিউজ মি বুঝতে স্যার, পারছি। হ্যাঁ বলেন। এখানে আছে ছিল, হ্যাঁ, ছিল সেটা তো মানে এখন কি নাই? না এটা এখন নাই, একদমই ঠিক বলেছেন, কিন্তু এখানে টেন্সটা শুধু পরিবর্তন করে দিতে হবে। দেখেন এখানে আমি জি লিখেছি আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ ব্যবহার করেছি। ইজটা কোথায় বসে? প্রেজেন্ট টেন্সে বসে। দেয়ার ইজ, জি এখানে ইজটা কিন্তু মেইন ভার্ব। এগুলো আস্তে আস্তে দেখাবো। ইজ আবার কখনো কখনো মেইন ভার্ব না হয়ে এটা অক্সিলারি ভার্ব হয়। কেমন? যেমন হি ইজ ইটিং রাইস, এখানে ইটিং হচ্ছে মেইন ভার্ব আর ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা টেন্সের ক্লাসের ভিতরে আপনারা পাবেন, অথবা বি ভার্বের ক্লাস যখন নিব তখন একটি ভার্ব কিভাবে বহু রকমের ভূমিকা অভিনয় করে এটা আমরা দেখতে পারবো। আমি প্রত্যেকটা ক্লাসে একটি কথা বলি, সেটা হচ্ছে ভার্বের ব্যবহার শিখলে, দেখেন বেশি কিছু না, আমরা মাত্র 7 অথবা 8টি জিনিস খুব ভালো করে জানবো। কি কি? টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, প্যাসিভ ভয়েস, মডাল, সেমি মডাল, প্রেপোজিশনের ব্যবহার, আর বিশেষ করে ভার্বের ব্যবহার। তো এই ভার্বের ব্যবহারটা যদি আপনি শিখতে পারেন, ভার্ব এবং টেন্স, কি বলেছি? ভার্ব এবং টেন্স, এই দুইটা জিনিস আপনি ভালো করে একটু শেখেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আমরা এখানে যখন ক্লাস 3-4 বাচ্চাদের পড়াতে হয় তখন কিন্তু অনেক কথা বলা লাগে, কারণ তারা ছোট, তারা কিছুই বোঝে না। কিন্তু আমরা তো এখানে সবাই অ্যাডাল্ট পার্সন, এই ল্যাঙ্গুয়েজটা আপনাদের জন্য বুঝতে, শিখতে, কথা বলতে খুবই ইজি হবে। কেন জানেন? আপনারা অলরেডি অনেক কিছু জানেন, এর সঙ্গে আমি নতুন কিছু অ্যাড করব, দেখবেন অল্প কিছুদিনের ভিতরে ফ্লুয়েন্টলি, আই হোপ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার উইদিন আ শর্ট টাইম। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, বিকজ ইউ আর অ্যাডাল্ট। এখানে তো কি বললাম, এখানে হচ্ছে আমাদেরকে এই যে ভার্বের ব্যবহারটা, ভার্ব এবং টেন্স, মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম, ভার্ব এবং টেন্সের ব্যবহারটা আপনি যদি খুব ভালোভাবে দেখতে পারেন, বুঝতে পারেন, তো আপনি দেখবেন ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। ভার্বের পরিবর্তন করেছি। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি নদী আছে। আমাদের গ্রামে একটি নদী ছিল, দেয়ার ওয়াজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেকগুলো নদী আছে, তখন ইজের পরিবর্তে এখানে আপনাকে আর এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে জি হবে? দেয়ার আর মেনি আরে দেখো, রিভার্স, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার ভিলেজ, ঠিক বলেছেন, আর এর ব্যবহার। আচ্ছা, আমাদের গ্রামে অনেকগুলো নদী ছিল না, দেয়ার ওয়ার মেনি, দেয়ার ওয়ার নো রিভার্স, আমাদের গ্রামে কোনো নদী ছিল না, বা আমার গ্রামে অনেকগুলো নদী ছিল না। দেয়ার ওয়ার নো রিভার্স ইন আওয়ার ভিলেজ, দেয়ার ওয়াজ। হ্যাঁ, অর্থাৎ এখানে শুধু ভার্বটা পরিবর্তন করবেন, এখানে দেয়ার ঠিক থাকবে, রিভার ঠিক থাকবে, ইন আওয়ার ভিলেজ এটাও ঠিক থাকবে, শুধু ঠিক থাকবে না ভার্বটা। এই ভার্বের পরিবর্তনটাই ধরতে পারলে ইংরেজি ভাষাটা খুব সহজে রপ্ত করা যাবে। এম আই ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তো এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে এইভাবে হাতে কলমে দেখিয়ে দিব। দেখেন মাঠে তিনজন লোক আছে, তো এখানে আমরা এখানে যদি এই দেয়ারের বাদ দিয়ে যদি কখনো এইভাবে থাকে যে এখন ঐশীর নামাজ পড়ার সময়, এখন 10টা বাজে, অর্থাৎ এখন শব্দটা যদি থাকে, এখানে ইট ব্যবহার করতে, দেখেন আমার এক্সাম্পলে কি বলছে, রুল বলছে যে ইট অথবা দেয়ার। আপনি ইটও দিতে পারেন, দেয়ারও দিতে পারেন, ইটও দিতে পারেন, দেয়ারও দিতে পারেন, এটা আপনার জায়গা বিশেষ বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। অনেক সময় এখানে অবজেক্ট মানে নাও থাকতে পারে, এখানে কমপ্লিমেন্টের জায়গা যে যেভাবে থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ এখন 10টা বাজে, ইটস 10 o'clock। এই দেখেন ইটস কিন্তু এখানে শর্ট ফর্মে লেখা হয়েছে, এটাকে বলা হচ্ছে জি ইট ইজ। এই ইটস কে বলা হচ্ছে ইট ইজ। লং ফর্মে এটাকে লেখা হয় ইট ইজ, কিন্তু আমরা শর্ট ফর্মে লিখেছি ইটস, আইটি অ্যাপোস্ট্রফি এস, ইটস 10 o'clock। এখন ঐশীর নামাজ পড়ার সময়, ইটস টাইম ফর ঐশিস প্রেয়ার, ইটস টাইম ফর ঐশিস প্রেয়ার। এখানে ঐশিস এটাও কিন্তু অ্যাপোস্ট্রফি, এটার অর্থ হচ্ছে ঐশীর। এখন দেখেন ঐশীর এই যে র এর
যখন কারক পড়াবো, অর্থাৎ এই যে ষষ্ঠী বিভক্তি, এটা বুঝতে পারবেন। এই জামাটি আমার, এই বাড়িটি আমার, এই যে র এর কেস যখন পড়াবো, কেস বা কারক, তখন এটা খুব ভালোভাবে বুঝবেন। তো এখানে কি বললাম, এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock, এখন ঐশীর নামাজ পড়ার সময়, ইটস টাইম ফর ঐশীস প্রেয়ার। এবার দেখেন, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, অর্থাৎ আমরা যখন কাউকে প্রশ্ন করি, আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন করার প্রয়োজন পড়ে। আমাদের কিন্তু এই প্রশ্ন না করতে পারলে আমরা শিখতে পারবো না। তো এই প্রশ্নটা করা আমরা কিভাবে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে হয়, আমরা এটা একটু দেখবো। যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাকে কোন সেন্টেন্স বলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ডু ইউ লার্ন ইংলিশ? এখানে আমি হঠাৎ করে কেন ডু নিয়ে আসলাম, এটাকে আমি কিভাবে প্রশ্ন করলাম, এই বিষয়টা আমরা এখন একটু দেখব। তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ স্যার লার্ন? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। থ্যাঙ্কস এ লট, দেখেন সুন্দর বলেছেন, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু অনেকে আমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল, এই জায়গাটা আমি একটু ভেঙে বুঝাই দেই। তুমি কি ইংরেজি শেখো, এখানে আমি এভাবে বলতে পারি। সেই ভাবটা হচ্ছে কেমন, যেমন আমি এটাকে আগে অ্যাফার্মেটিভ করব। তুমি ইংরেজি শেখো, ইউ লার্ন ইংলিশ, এটা আমরা সবাই পারি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসালেই হয়ে যাবে। সব সময় কিন্তু আমার ওই সূত্রটা মনে রাখবেন, কেবল যে সূত্রটা আমি বলেছি, SVO, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। দেখবেন যে কোনো বড় বাক্য, আমাদের বিভিন্ন এক্সামে অনেক বড় বড় বাক্য আপনাদের সামনে, অনেকেই দেখবেন অনেক বড় বাংলা একটা বাক্য দিল, আমরা কিন্তু তখন আমাদের গায়ে জ্বর চলে আসে যে স্যার এটা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। খুবই সহজ, প্রথমে সাবজেক্ট আনবেন ওই বাক্যর ভিতরে থেকে, তারপর ভার্ব আনবেন, তারপর অবজেক্ট আনবেন, তারপরে বাকি অংশ বসাবেন, একেবারে সহজে হয়ে যাবে। তো আমরা এটা অ্যাডভার্বিয়ালস এর ক্লাস থাকবে, সেই ক্লাস আমরা দেখব। ব্যস্ত হওয়া যাবে না, অনেকেই দেখেছি অনেক পড়াতে এসে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে প্রবাসী যারা, অনেকে ভর্তি হয়, অনেকে বলে স্যার আমার হাতে মাত্র 1 মাস সময় আছে, আমাকে এই ভাষাটা শিখিয়ে দেন। দেখেন আপনাদের বয়স এখানে প্লাস 30+, সবার বয়স তারও বেশিও আছে, 40-50ও আছে, আমি জানি না এক্সাক্ট। তো এতদিন ধরে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেননি, আর এখন কি 1 মাসে এটা বলা মানে হচ্ছে উপহাস করা সামিল। অর্থাৎ একটু ধৈর্য ধরতে হবে। ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে হলে, পৃথিবীর যে কোনো ভাষা ভালোভাবে শিখতে গেলে একটু সময় নিয়ে শিখতে হয়। তো এখানে মেন মেন যে বিষয়, এইগুলো আমরা শিখে কথা বলাটা আগে শিখে নিব। আমাদের অনেকেরই প্রয়োজন যে, হ্যাঁ বলেন। আর একটু ব্যাপার আছে স্যার, যেমন আমরা যে ভাইবা গুলা ফেস করি হ্যাঁ, ওখানে ফরেনার থাকেন দুই একজন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো তখন দেখা গেছে স্যার অ্যাকসেন্টের ব্যাপারটা, হ্যাঁ, 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 দেখা গেছে যে আপনি যে ইংরেজিটা বলবেন সেটা আমি ধরতে পারি, কিন্তু ফরেনাররা যেটা বলতেছে হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক সময় আমরা ধরতে পারি না। তো এই জন্য স্যার আমাদের এই বিষয়টা যেন আমরা ওই অ্যাকসেন্টে একটু কথা বলতে পারি, বা আমরা যেন ওইটা ক্যাচ করতে পারি। থ্যাঙ্কস এ লট। এই যে এই প্রসঙ্গে আমি দুইটা কথা বলবো। একটি কথা হচ্ছে অ্যাকসেন্টের যে বিষয়টা, খুবই ভালো প্রশ্ন করেছেন। এই অ্যাকসেন্টের ব্যাপারটা হচ্ছে, আপনি যখন কথা বলেন, আমরা কিন্তু স্বাভাবিক বাঙালি মানুষ, দেখেন আমরা যেমন যদি বলি পার্টস অফ স্পিচের ভিতরে একটি রয়েছে অ্যাডজেক্টিভ, তো আমরা এটা অ্যাডজেক্টিভ বলি। কিন্তু যখন একজন ফরেনার বলবে, নেটিভ স্পিকার যখন বলবে, তখন সে কিন্তু বলে হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ বা অনেক সময় অ্যাজেটিভও বলে, অ্যাজেটিভ। আর আমরা বলি অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ডি হচ্ছে সাইলেন্ট লেটার, সাইলেন্ট রাখতে হবে, বলতে হবে অ্যাজেক্টিভ। যেমন আমরা যদি বলি, এটা দেখেন টাং টুইস্টার প্র্যাকটিসটা একটু করাবো। অর্থাৎ এই অ্যাকসেন্ট, দুইটা অ্যাকসেন্টে কথা বলা হয়, একটি হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, একটি হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। তো সারা বিশ্বে আমেরিকান আমেরিকান অ্যাকসেন্টটা এখন বেশি প্রচলিত। ব্রিটিশ অ্যাকসেন্টও থাকে যখন আইএলটিএস এর ভাইবা বোর্ডে বা বিভিন্ন জায়গায়, যারা ব্রিটিশ, যারা ইউকে থেকে আসে, এরা তো সবাই ব্রিটিশ অ্যাকসেন্টটাই ব্যবহার করে। তো এই অ্যাকসেন্টটা কথা বলতে গেলে আপনাকে প্রচুর লিসনিং করতে হবে, অনেক লিসনিং, আমি এগুলো দেখিয়ে দিব। এবং অ্যাকসেন্টের উপরে আমরা ক্লাসও থাকবে, কিভাবে একটা শব্দকে আমরা ঠিক একজন ফরিনারের মতো উচ্চারণ করব, এবং সে যে কথাগুলো বলছে এইটা যেন আমরা বুঝতে পারি। এবং এর উপরে কিছু হেল্প থাকবে, অর্থাৎ এখানে কিছু ভিডিও ক্লিপস আপনাকে আমি শেয়ার করব, এইগুলো দেখে আপনি খুব দ্রুত বিষয়গুলো ধরতে পারবেন। যেমন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন এই যে জায়গাটা আমরা, এই যে টাং টুইস্টার প্র্যাকটিস উইথ দিজ লেটার্স, অর্থাৎ আমরা যখন পি, এই পি এর উচ্চারণ কিন্তু আমরা পি বলবো না, পি এর উচ্চারণ আমাদের কি বলতে হবে?
বলতে হবে, প ফ ব, অর্থাৎ এখানে ফ বলতে হবে। টাং টুইস্টার প্র্যাকটিস উইথ দিস লেটার্স। দেখেন, পিটার পাইপার পিক আ পিক অফ পিকেলড পেপারস, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। তো এই যে সেন্টেন্স গুলা বললাম, এটা যখন একজন ফরেনার বলবে, নেটিভ স্পিকার বলবে, তখন সে কিভাবে বলে দেখেন, পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপারস, pickpocketing in public transport portrays a painful picture. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfect perfection of poetry arena. Mr. Tongue Twister Mr. Tongue Twister tried to train his tongue to twist and turn to letter T. Papa, please pay the payable payment of pen, paper and pencil to the paper house. দেখছেন এখানে কিভাবে আমি কথাগুলো বলছি? আপনাদের পাশে একটু শব্দ হলে একটু মিউট করবেন প্লিজ। তো এই জায়গাটা দেখেন, এখানে আমি কি বললাম, জাস্ট ওয়েট এ মিনিট। অর্থাৎ পিটার পাইপার পিকড আ ফিক অফ ফিকেলড পেপারস, এটা কি আপনারা একটু পড়তে পারবেন কেউ? এই লাইনটাই দুইটা সেন্টেন্স একটু পড়েন তো। শুনতে পারছেন? ক্লাস নিতে নিতে ক্লাস গেছে কাটিয়ে। হ্যাঁ, শুনতে পারছেন সবাই ভালোভাবে? স্যার, হ্যাঁ, thank you. তো দেখেন, একটু সমস্যা হয়ে গেছিল, কেটে গিয়েছিল নেটওয়ার্কের জন্য, ডোন্ট মাইন্ড। তো তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? দেখেন এখানে ডু ব্যবহার করেছে, এখানে ডিড কেন ব্যবহার করলাম? খুবই সিম্পল বিষয়, কারণ সে কি স্কুলে গিয়েছিল, অর্থাৎ বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, এই জন্য কিন্তু আমাকে এখানে ডিড ব্যবহার করতে হয়েছে। সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? আর যখন আমরা ডিড ব্যবহার করব, তখন সবসময় মনে রাখতে হবে ডিড এর পরে যে ভার্বটি থাকবে, সেই ভার্বটি সর্বদা বেস ফর্মে চলে আসবে। দেখেন, ডিড হি গো টু স্কুল? সে কি তার কাজ শেষ করেছে? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? সে কি তার কাজ শেষ করিয়াছে? আচ্ছা, এই বাক্যটা আমাদের কাছে অনেক সময় একটু কঠিন মনে হতে পারে যে স্যার, একবারে আমি এটা কিভাবে করব, সে কি তার কাজ শেষ করেছে? কিন্তু এটা খুবই সহজে করা যায়। কিভাবে বলেন তো? এই বাক্যটাকে আগে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। সে তার কাজ শেষ করেছে। হি হ্যাজ হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। দেখেন, এই যে হি ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে আপনাকে হি সাবজেক্টের পরে এই হ্যাজ বসাতে হবে। খুব ভালোভাবে দেখেন, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর এখানে কি বসাতে হবে, তারপর কিন্তু এখানে আপনাকে ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্ব। হি হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, অর্থাৎ সে তার কাজ শেষ করেছে। কিন্তু যখন এটা করবেন, সে কি তার কাজ শেষ করেছে, তখন কি হবে, এই যে অক্সিলারি ভার্ব, এইটা সবার প্রথমে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্বটা সবার প্রথমে নিয়ে আসলে ওই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক? সে কি তার কাজ শেষ করেছে? তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এখানে দেখেন, তুমি কোথায় থাকো, হায়ার শব্দের অর্থ কোথায়, ইউ তুমি, আর লিভ মানে থাকো বা বাস করো। এখানে ডু এর কিন্তু অর্থ নেই, এখানে ডু এর কিন্তু স্পেশাল কোনো অর্থ থাকে না। হোয়ার ডু ইউ লিভ?
তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো, এটা কি করতে হবে বলেন তো? এটা কিন্তু ডাব্লিউএইচ একটা শব্দ নিয়ে এসেছি হয়ার, আর ডু শব্দটা এখানে এসেছে অক্সিলার অর্থাৎ হেল্প করার জন্য, হেল্পিং ভার্ব বলা হচ্ছে। এখানে একটা মেইন ভার্ব রয়েছে লিভ। লিভ শব্দের অর্থ কিন্তু বাস করা, লিভ শব্দের অর্থ থাকা বা বাস করা। তো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তুমি কোথায় যাও, তুমি কোথায় কাজ করো। এখানে এই একটি বাক্যের আদলে অনেক বাক্য আপনারা তৈরি করতে পারবেন। 9-10 আমরা যখন পড়তাম, আমাদের অঙ্কের ভিতরে বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রা একটা সাবজেক্ট ছিল। তো ওইখানে আমাদের টিচার একটি অঙ্ক শিখাই দিতেন একটা নিয়মে। এইবার ওই অঙ্কের ভিতরে সূত্র ঠিক থাকবে, কিন্তু উনি সংখ্যা চেঞ্জ করে দিতেন। আপনারা নিশ্চয়ই এমনটি করেছেন, আমিও করেছি কিন্তু। তো এই সংখ্যা পরিবর্তন করে অঙ্কের নিয়ম ঠিক থাকবে। এখানে তুমি কোথায় থাকো, তুমি কোথায় যাও, তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কথা বলো, এই শব্দগুলো কিন্তু নিজে নিজে আমরা প্র্যাকটিস করব। অর্থাৎ আমি হোমওয়ার্ক দিয়ে দিব, আজকে হোমওয়ার্কটা দেখাই দিব। তুমি কখন ফুটবল খেলবে, তুমি কখন ফুটবল খেলবে, দেখেন হোয়েন উইল ইউ প্লে ফুটবল, এতক্ষণ কিন্তু আমরা ফিউচার টেন্স দেখিনি, এখন ফিউচার টেন্স দেখতেছি। হোয়েন উইল ইউ প্লে ফুটবল, হোয়েন উইল ইউ প্লে ফুটবল। যখন নেটিভ স্পিকাররা বলে না, ফরেনাররা, তখন কিভাবে বলে? হোয়েন উইল ইউ প্লে ফুটবল। ওরা কিন্তু একটু দ্রুত উচ্চারণ করে চলে যায়, ওরা কিন্তু এই কথাগুলো খুব দ্রুত ডেলিভারি দেয়। এই জন্য কিন্তু আমরা ওদের এই কথাগুলো। ইন্টারাপ্ট করি স্যার, সেটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ। হুম হুম আগেরটা যেমন হচ্ছে হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক, হুম হুম এখানে হোয়ার ডু ইউ লিভ এটা আমি মনে হয় একটু ধরতে পারি নাই। এইটা কিভাবে করবো স্যার তাহলে? থ্যাংক ইউ। যেমন হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, হুম এখানে করছি হ্যাজ হি ফিনিশড হিজ ওয়ার্ক, হুম হুম এখানে কি হবে স্যার? হ্যাঁ, এই জায়গাটা একটু ব্যাখ্যা দিই। ঠিক আছে, এইভাবে কিন্তু একটু কথা বলবেন। দেখেন সম্ভবত আপনি রুমা মনে হয়, আপনি কথা বলছেন, কিন্তু সবাইকে একটু কথা বলতে হবে। আমি এখানে চাই যে আমরা সবাই এখানে পার্সোনাল বেসে এসেছি, আমাদের যার যে সমস্যা, এই সমস্যাগুলো আমরা সবাই কিন্তু রিপেয়ার করে নিব। এখানে একজন শিখবে আরেকজন শিখবে না, এটা কিন্তু হবে না। আমি সবার জন্য, এখানে কিন্তু সবার জন্য সমান উন্মুক্ত। তো আপনি প্রশ্ন করেছেন, আশা করি সবার কাছ থেকে আমি ধীরে ধীরে প্রশ্ন পাবো। এখানে আপনার প্রশ্ন যে সে তার কাজ শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, আর সে কি তার কাজ শেষ করেছে, হ্যাজ হি ফিনিশড হি ওয়ার্ক। এবার দেখেন তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো, এই বাক্যটা, উপরের বাক্যটা আগে আপনাকে একটু বুঝাই। সে তার কাজ শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। এখানে দেখেন একটা অক্সিলারি ভার্ব থাকে হ্যাজ, হি হ্যাজ, এখানে হ্যাজটা কিন্তু অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কি? ফিনিশড। মেইন ভার্ব হচ্ছে ফিনিশড। তো মনে রাখবেন, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, সবাই খুব মন দিয়ে আমার কথা, বি অ্যাটেন্টিভ, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। এখানে বলা হচ্ছে যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, ওই অক্সিলারি ভার্বকে সবার প্রথমে এনে বসিয়ে দিলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যে বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, সেই বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ আসে। সেই বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ আসে। এই ডু ভার্বের, দেখেন আমি একটা কথা বলছি না, যে ধৈর্য ধরতে হবে, বিভিন্ন ক্লাসে বিভিন্ন কিছু আমরা শিখতে পারবো। আমাদের পুরো 1 ঘন্টার একটা ক্লাস থাকবে শুধু ডু ভার্বের উপরে, একটি ক্লাস থাকবে বি ভার্বের উপরে, একটি ক্লাস পাবেন হ্যাভ ভার্বের উপরে। কয়টি কথা বলেছি? ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। দেখেন আমাদের এখানে ল্যাপটপে আপনাদেরকে একটু দেখাই বিষয়টা, আপনারা হয়তো বুঝতে পারবেন। জাস্ট ওয়েট এ মিনিট। স্পিক ইংলিশ উইথ সোনালি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসগুলা কিন্তু সাজানো আছে, দেখেন লেখাগুলো খুবই ছোট যদিও। এই দেখেন ক্লাস, এই যে ক্লাস অন, এখান থেকে দেখেন হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, আমরা কিন্তু আজকে এই জায়গাটাতে রয়েছি। এইভাবে আমাদের 25টা ক্লাস থাকবে। এরবার কোনো কোনো ক্লাসে কিন্তু 2টা করে ক্লাসও আছে। একটু বড় করে দেই, দেখেন অনেক বড়, দেখেন দেখতে পাচ্ছেন কিনা? তো এই যে দেখছেন কনসেপ্ট অ্যাবাউট ইংলিশ প্রোনাউন্সিয়েশন, তারপরে পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমার ল্যাপটপে কিন্তু ক্লাসগুলো সাজানো আছে ধারাবাহিকভাবে। তো এই ক্লাসগুলো যখন যাব, অর্থাৎ আমি যে জায়গাটা বুঝাচ্ছি এটা হচ্ছে ডু ভার্বের একটা ব্যাপার। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কেমন দেখেন, আমি জায়গাটা একটু আপনাকে ক্লিয়ার করে দেই। এখানে লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, সরি, আই ইট রাইস, আর আই সি ই। দেখেন একটা অ্যাফার্মেটিভ বাক্য লিখেছি হ্যাঁ বোধক, এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। কি লিখলাম? আই ইট রাইস।
আমি ভাত খাই। আচ্ছা, এই বাক্যটাকে যখন নেগেটিভ করব তখন কি করতে হবে বলেন তো? আই ডু নট ইট রাইস, RICE, কি দাঁড়ালো? আই ডু নট ইট রাইস। খুব ভালোভাবে এটা দেখবেন। নেগেটিভ ফর্ম হলো আর কি। তা এইখানে এই ডু আমি কোথা থেকে আনলাম, বা ডু নট কোন জায়গা থেকে আনলাম? অর্থাৎ বলা হচ্ছে প্রেজেন্ট, এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অ্যাফার্মেটিভ বাক্য। আবার শোনেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই বাক্যগুলোতে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমি বারবার একটা কথা বলছি, আমি আপনাদের শেষ পর্যন্ত যতদিন আপনাদেরকে ভাষাটা না শিখাতে পারবো, প্রত্যেক ক্লাসে একটি কথা বলবো, সেটা হচ্ছে ভার্বের ব্যবহারটা ভালো করে শিখতে হবে। কিসের ব্যবহারটা শিখতে হবে? ভার্বের ব্যবহারটা খুব ভালো করে শিখতে হবে। এই ভার্বের ব্যবহারটা শেখা মানেই আপনার ইংরেজি শেখা হয়ে গেল। বিলকিস বেগম, প্লিজ লেট মি নো দ্যাট আমি যা বুঝাচ্ছি আপনার কাছে কি ভালোভাবে এটা যাচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতেছি স্যার। আমাদের আরেকজন ফাতেমা মঞ্জুরি, আপনি আছেন ক্লাসে? দেখেন, ওনাকে আমি লিংক দিয়েছি কিন্তু উনি মনে হয় পরে অ্যাটেন্ড হতে পারছে না। আজকে একটু এলোমেলো হয়ে গেল, এই ক্লাসটা আমি সাজিয়ে নিব। আর ওই যে নতুন একজন মাকসুদা আপা, ওনাকেও আমি অ্যাড করে নিব। যাক, আজকে আর বেশি কথা বলতে গেলে টাইম থাকবে না। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। কিন্তু এই বাক্যটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, দেখেন জাস্ট এখানে যেভাবে করেছি, সে কি তার কাজ শেষ করেছে? হ্যাজ ই ফিনিশড হিজ ওয়ার্ক। আর তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তো এখানে দেখেন আই ডু নট ইট রাইস, কিন্তু এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন এই নট বাদ দিয়ে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে না, ডু, এটা সবার প্রথমে নিয়ে আসবো। ডু আই ইট রাইস? ডু আই ইট রাইস? আমি কি ভাত খাই? আর এইটাকে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন কি হবে? ডু নট আই ইট রাইস। এটাকে যখন নেগেটিভ, স্যার এক্সকিউজ মি, আমি ফাতেমা আপা, আমি জয়েন্ট হয়েছি। হুম হুম, বলেন, একটু কেটে গিয়েছিল, এটা কিছু মনে করবেন, আগামী ক্লাসে এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না। বলেন, এখানে কি আমি দেখেন আমি এই ইন্টারোগেটিভ বা জয়েন্ট নেগেটিভ, হয়েছি। আমার ইন্টারোগেটিভ, হলো ফাইম তাজর, এটার হলো আমার ইয়ে, বুঝছেন, লিঙ্ক। ফাহিম, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি এখানে। আহ, জি জি, আমি তর্জমা। তাজোয়ার জিশান, এটা? জি 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 তাজোয়ার জিশান, এই আইডি দিয়ে আপনি ক্লাস করবেন, তাই তো? জি, এই আইডি দিয়ে আমি ক্লাস ও করব। আচ্ছা, দেখেন এইগুলো একটু সমস্যা হয়ে যায়। এইটা দিয়ে, এই আইডি দিয়ে আপনি আপনি আজকে ক্লাস শেষের পর আমাকে একটু নক দিবেন, লিখে দিন যে স্যার এই আইডিটা অ্যাড করে নেন, তাহলে এইটাতে আমি লিংক দিব। আর না, লিংক কিন্তু আমার আচ্ছা ওইটাই দেওয়া হয়ে যাবে, ফাতেমা মঞ্জুরি ওইটাই চলে যাবে, ঠিক আছে? এই আইডি আচ্ছা, দিয়ে, ঠিক আছে। এই আইডি দিয়ে আমার ওই বাংলা লিংক নাম্বারে একটু নক দিয়ে লিখে দেবেন স্যার এইটা অ্যাড করে নেবেন, আপনার নামটা লিখে দিয়ে। আচ্ছা, হ্যাঁ, ঠিক একটা আছে। আজকের একটু প্রথম দিকের ক্লাস তো, এটা পরে সব ঠিক হয়ে যাবে। তো এখানে আমি দেখাচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই দুইটা জায়গায় অক্সিলারি ভার্ব থাকে না, সাহায্যকারী ক্রিয়া থাকে না। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, একটা মাত্র ভার্ব রয়েছে, ইট। এই বাক্যটাকে যখন নেগেটিভ করব তখন সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট আসে। আর যখন ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্ট অনুসারে শুধু ডু বা ডাজ আসে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আর আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। কি হয়ে গেল? আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আর যখন বলবো আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, এখানে দেখেন তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তো এখানে দেখেন এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, তুমি কোথায় থাকো, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। তো আমি কি বলেছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ বাক্যে, প্রশ্নবোধক বাক্যে ডু বা ডাজ আসে। কোথায় আসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। রুমা, কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার উত্তরটা কি পেয়েছেন একটু হলেও? জি স্যার। দেখেন, আপনি যদি মনে বিন্দু মাত্র দ্বিধা থাকে আপনার আমাকে আবার বলবেন, স্যার আমি পুরাপুরি বুঝিনি, আমি আবার বুঝাবো। কারণ পার্সোনাল বেসে কিন্তু দেখেন আমি কখনো মিউট করছি না, আনমিউট করাই রয়েছে এবং এইভাবেই থাকবে সারা ক্লাস। তো অর্থাৎ মনে রাখবেন, হ্যাঁ এটা রিপিট করি, এই যে রিপিটটা, হ্যাঁ ডু ডাজের কথাটা বলেছি এইভাবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখেন এই বাক্যটা আমি আবার একটু এখানে লিখে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমি আরেকটা বাক্য লিখলাম, হি ইটস রাইস, EATS, হি ইটস রাইস, RICE। এই জায়গাগুলো কিন্তু খুব বেসিক, খুব কোর জায়গা। এইটা যদি না বোঝা যায়, অ্যাডভান্স লেভেলে যখন চলে যাব, ন্যারেশন করাবো, স্পোকেন ইংলিশে চলে যাব, তখন বোঝা যাবে না।
জীবন, প্লিজ, আপনি আমাদের প্রবাসী স্টুডেন্ট, আপনি একটু সাড়া দিবেন। এবং আমরা কিন্তু প্রবাসী স্টুডেন্টদেরকে খুব কেয়ার নিয়ে থাকি। এবং আমি আরো একটু বলেছি যে ক্লাসের বাহিরে দিনের বেলাতে যখন আপনারা বই পড়ছেন, কোনো একটা বই, আইএলটিএস এর বই, কোনো একটা নিউজ পেপার, এনিথিং, সেখানে কোনো সমস্যা হলে আমাদের সোহাগ স্যারের এই যে ব্যাচ সোহাগ ইংলিশ কেয়ার, এখানে একটা সুবিধা হচ্ছে কি, আমরা সার্বক্ষণিক সেবা দিই। আমরা সব সময় কিন্তু বাসাতে চেয়ার টেবিল, আমাদের ল্যাপটপের সামনে আমরা বসে থাকি, আমাদের ফোন সামনে থাকে। কোনো ফোন কল আসলে মানুষ তো সব সময় যে বসে থাকে তা না, যদি আমরা বাইরে কোথাও না যাই, ব্যস্ত না থাকি, আপনাদের ফোনের উত্তর আমরা সব সময় দেওয়ার চেষ্টা করি। তো এইটা, এখানে যদি কোনো কিছু বুঝে গেলেন, কিন্তু যখন বই পড়তেছেন বাসায় বসে কোনো একটা সমস্যা হচ্ছে, ফোন দিবেন, সেটা আপনাদের সব সময় সেবার দরজা খোলা থাকে। তো দেখেন এখানে আমি কি বোঝাতে চাচ্ছি, হি ইটস রাইস, ডু বা ডাজের ব্যবহারটা ক্লিয়ার করতে চাচ্ছি। সে ভাত খায়। আচ্ছা, সে ভাত খায় না, এটা কি লিখবো? হি, এটা কি লিখবো? হি ডাজ নট। হি, ডিও ইএস, হি ডাজ নট ইট রাইস, ইএটি, ইট রাইস, RICE। দেখেন এইখানে আমি দুইটা বাক্য লিখেছি, এই একটি বাক্য, এই বাক্যটার অর্থ হচ্ছে সে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস। আর প্রথম বাক্যটা কি লিখেছি? হি ইটস রাইস, এর অর্থ হচ্ছে সে ভাত খায়। তো এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সে ভাত খায়। আর এই বাক্যটাকে যখন নেগেটিভ করব, তখন এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ডাজ নট ব্যবহার করেছি। এখানে কি ব্যবহার করেছি? ডাজ নট ব্যবহার করেছি। আর প্রথম বাক্যটা দেখেন, একটু উপরে দেখেন, আই ইট রাইস, এখানে কি লিখেছি? আই ডু নট ইট রাইস। অর্থাৎ মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে যদি আমাকে নেগেটিভ করতে হয়, সাবজেক্ট অনুসারে, এই যে আই, উই, হি, সি, এই সাবজেক্ট অনুসারে ডু নট বা ডাজ নট বসাতে হয়। কি বসাতে হয়? ডু নট বা ডাজ নট। আর যখন ওইটা ইন্টারোগেটিভ করবেন, তখন নট বাদ দিয়ে শুধু ডু বা ডাজ বসাতে হবে। এই বাক্যটা দেখেন, এই যে হি ডাজ নট ইট রাইস, এটার ইন্টারোগেটিভ কি হবে? এনিওয়ান ক্যান সে। ডাজ হি ইট রাইস? এই যে আপনি বুঝে গেছেন। এবং ডাজ দিলে কিন্তু আর ইটস দেওয়া যাবে না। কেন যাবে না জানেন? এই ডু লিখতে গেলে লাগে ডি ও ডু, আর এরপরে ডাজ লিখতে গেলে লাগে ইএস। অর্থাৎ এই জায়গাটা দেখেন, এই যে ইটস, এই জায়গাটা কি লিখেছি? ইটস। এই ইটস এর যে এস, এই এসটা কিন্তু ওই ডু এর পরে যে ডাজ, এখানে চলে এসেছে। অর্থাৎ ডাজ, ইটস, দুইটাই কিন্তু থার্ড পারসন ফর্ম হয়ে যায়। আর দুইটা থার্ড পারসন ফর্ম কখনো একটি বাক্যে বসানো যায় না। অর্থাৎ ডাজ বসালে এই যে ভার্বটি, এইটা আবার বেস ফর্মে ফিরে আসে। আমি একটু লিখে দেই, দেখেন, DOES, ডাজ হি ইট রাইস, EAT, ইট রাইস, RICE। এবং পরে এখানে জিজ্ঞাসাবাদক চিহ্ন দিতে হবে। কি লিখলাম? ডাজ হি ইট রাইস। কিন্তু আমরা অধিকাংশ ছেলে মেয়ে কি করে ফেলি? আমরা ডাজ হি ইটস রাইস। আমরা যখন এক্সাম নেই, বিভিন্ন কলেজের স্কুলের খাতা দেখি, তখন দেখি যে ডাজও বসিয়েছে, আবার ইটসও দিয়েছে। এটা ভুল। অর্থাৎ ডাজ হি ইট রাইস, এখানে আমার জিস্ট কি কথা থাকবে? জিস্ট থাকবে হচ্ছে, যখন ইন্টারোগেটিভ, সরি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট, আর যদি শুধু ইন্টারোগেটিভ করতে হয় ডু বা ডাজ আসে। দেখেন, আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, উপরের দিকে খেয়াল করেন। হি ইটস রাইস, হি ডাজ নট ইট রাইস, ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস। মনে রাখবেন বিষয়গুলো। অর্থাৎ যখন প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে যে চারটি টেন্স রয়েছে, এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক এইখান থেকে নেগেটিভ করবেন, তখন এই ডু নট বা ডাজ নট আনতে হবে। কি আনতে হবে বলেন তো? ডু নট বা ডাজ নট। আর যখন ইন্টারোগেটিভ করা হবে, তখন ডু বা ডাজ আসবে। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি খেলা করি? ডু আই প্লে? আমি কি কবিতা লিখি? ডু আই রাইট আ পোয়েম? আমি কি চিঠি লিখি? ডু আই রাইট আ লেটার? কি আমি এতক্ষণ যা বুঝালাম, ডু ডাস কোথায় বসে, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার বুঝতে পেরেছি। দেখেন,
প্রত্যেকটা বিষয় খুব কষ্ট করে বুঝাবো, আপনারা অ্যাটেনশন দিবেন। বাসায় বসে কে কি করছেন এটা কিন্তু আমি দেখতে পারছি না, কারো ভিডিও কিন্তু এখানে আমি অন করিনি। এটা পার্সোনাল বিষয়, করা যায়ও না। অনেক সময় যখন কিছু কিছু ক্লাস, এই ডেমো ক্লাসগুলো নিব, তখন ভিডিও অন থাকবে, কিন্তু এই ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবেন। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। তুমি কখন ফুটবল খেলবে, হোয়েন উইল ইউ প্লে ফুটবল। এখানে কেন এই যে ফুটবল খেলবে, অর্থাৎ বেবি ব রয়েছে, বেবি ব থাকলে শ্যাল উইল আসে। বেবি ব থাকলে কি আসে, শ্যাল উইল, এখানে উইল এসেছে। এটা আবারও ভালোভাবে দেখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের দুইটা নিয়ম রয়েছে। এই দেখেন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আবার একটু শোনেন, অক্সিলারি ভার্ব প্রথমে বসে, তারপর কি বসে, সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। আরেকটা নিয়ম কি, ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এই রুল কখনো কোনোদিন আপনার মনে থাকে না, থাকবে না, থাকার কথাও না। কিন্তু একটা, স্যার, যে পড়াচ্ছেন এখন বুঝতেছি, কিন্তু এগুলা কখনোই মাথায় থাকে না, এখন স্মৃতিশক্তি বাড়াবো কিভাবে? দেখেন, স্মৃতিশক্তি বাড়ানোর সব নিন্দা টেকনিক আমি বলে দিচ্ছি। এখানে কি বললাম, এই নাম্বার টু রুল, অনেক বড় কয়েকটা কথা বলেছি। প্রথমে অক্সিলারি ভার্ব, সরি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এত কথা মনে থাকে না। সামান্য 50-100 জন ব্যক্তির নাম তাই মনে রাখা যায় না, 20 জন মানুষের মোবাইল নাম্বার তাই মনে থাকে না। আরে কিভাবে মনে থাকবে? এখানে একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি দেখেন, এই যে নাম্বার টু, অক্সিলারি, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এত কিছু মনে রাখার দরকার নেই, এখানে এইটা মনে রাখবেন। এই যে তুমি কখন ফুটবল খেলবে, এখানে আমরা একটু দেখি অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে থাকে। যেমন এটা একটু দেখি, এখানে প্রথমে আছে তুমি কখন ফুটবল খেলবে, হোয়েন, কি থাকলো, হোয়েন। এটা কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড আপনাদের নিশ্চয়ই জানা আছে, যে সকল শব্দের প্রথমের অক্ষরটি ডাব্লিউ ডাব্লিউ এবং এইচ থাকে, এই শব্দগুলোকে বলা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। যেমন হাউ, হাউ লিখতে গেলে প্রথমে এইচ লাগে, এবং হোয়েন লিখতে গেলে প্রথমে ডাব্লিউ লেগেছে। হোয়েন উইল ইউ প্লে ফুটবল, অর্থাৎ প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব। দেখেন উইল কিন্তু একটা অক্সিলারি ভার্ব। এই বাক্যে আরেকটি ভার্ব আছে, কি বলেন তো, প্লে। কি আছে, প্লে। ভার্বটা খুব ভালোভাবে, আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে, তারা কোনো কিছু পারুক আর না পারুক, তারা কিন্তু খুব ভালোভাবে ভার্ব পারে। আর এই ভার্ব পারা মানে ইংরেজিতে 80 থেকে 90% আপনি পেরে যাবেন। ভার্বের পরিবর্তন ঘটাতে হবে। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। কি বললাম, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। অর্থাৎ মনে রাখবেন, কি মনে রাখতে হবে, আমি এবং ভাত, এই দুইটা জিনিস কখনো আমি পরিবর্তন করিনি। পরিবর্তন করেছি কি, ওই যে খাওয়া নামক একটা ক্রিয়া রয়েছে, ওই ক্রিয়া বা ভার্বকে পরিবর্তন করেছি। এক জায়গায় বলেছি খাই, এক স্থানে বলেছি খেয়েছিলাম, আরেক স্থানে বলেছি খাইবো। খাই, খেয়েছিলাম, খাইবো বা খাবো। এই যে ভার্বের পরিবর্তন, কখন খাই, বর্তমানে খাই। কখন খেয়েছিলাম, অতীতকালে খেয়েছিলাম। কখন খাবো, ভবিষ্যৎকালে খাবো। অর্থাৎ এই ভার্বের পরিবর্তনটাই হচ্ছে মূলত টেন্স। এটাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের গোপন রহস্য। এই ভার্বের পরিবর্তনটা বুঝতে হবে। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, দুইটা নিয়ম অনুসারে প্রশ্নবোধক বাক্য সাধারণত 4 ধরনের হয়ে থাকে। এখানে বলা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা প্রধানত দুইটি ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ইয়েস নো কোশ্চেন দেখেন, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। কি বললাম, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় তাকে অক্সিলারি বা ইয়েস নো কোশ্চেন বলা হয়। আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় বলেন তো, এস বিও, কি বলেছি, এস বিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখেন। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্ব বের করে যদি সেটি সাবজেক্টের আগে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসানো হয়, তাহলে সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। কি হয়, ইন্টারোগেটিভ। যেমন দেখেন, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। এটা এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ বাক্য। এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। আর যদি বলেন কোন টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্সের ক্লাসগুলো করব। অনেকেই বলছেন যে স্যার টেন্স বুঝি না, টেন্স পড়ান। তো আগে এটা পড়াচ্ছি, তারপর টেন্স পড়াবো। কি বললাম, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। এখানে একটা অক্সিলারি ভার্ব কি আছে বলেন তো,
আর ধন্যবাদ। এরকম যারা সাথে সাথে বলতে পারে তারাই ভাষাটা দ্রুত শিখতে পারে। খুব ইনস্ট্যান্ট উত্তর দিয়েছেন, কে দিয়েছেন, অনেক ধন্যবাদ। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে এই আর নামক যে অক্সিলারি ভার্ব, এইটা সবার প্রথমে এনে বসিয়ে দেন আর সব ঠিক রাখেন। দেখেন এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? তারা ফুটবল খেলছে। তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। ইজ হি ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে? ইজ হি ইটিং রাইস। ইউ আর ড্রয়িং আ পিকচার, তুমি একটা ছবি আঁকছো। ইউ ওয়ার, সরি ইউ ওয়ার। আচ্ছা, এখানে ইউ এর পরে ওয়ার হলো কেন? কেউ একটু ব্যাখ্যা দিতে পারবেন প্লিজ? ইউ এর পরে আর হলো না কেন? ইউ মানে তো তুমি, কিন্তু এখানে ইউ এর পরে কেন? কন্টিনিউয়াস। স্যার এক বছর করছে মনে হয়। পাস্ট কন্টিনিউয়াস এটা তো বুঝলাম, কিন্তু এখানে ইউ এর পরে এখানে ওয়ার হলো, এখানে অজ হলো না কেন? বা ইউ। অবশেষে সে একজন না, একের অধিকে। থ্যাংক ইউ, আমি এটাই চাচ্ছিলাম। দেখেন এখানে প্রকৃত ব্যাখ্যা দিতে হবে এইভাবে। ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি, আবার ওই ইউ শব্দের অর্থ হচ্ছে তোমরা। অর্থাৎ ইউ কিন্তু এখানে প্লুরাল ধরা হয়। ইউ মানে তুমি, আবার তোমরা। এই জন্য ইউ এর পরে কখনো অজ বসে না, ইউ এর পরে কখনো অ্যাম বা ইজ বসে না। প্রেজেন্ট টেন্সে ইউ এর পরে আর বসে, পাস্ট টেন্সে ওয়ার বসে। ইনস অ্যান্ড আউটস, এটার অর্থ হচ্ছে খুঁটিনাটি। গ্রামার শিখতে গেলে দেখেন এই যে বিভিন্ন জায়গায় আপনারা শিখে আসছেন না, ইংরেজিটা কিন্তু আমরা যখন ক্লাস ওয়ানে পড়ি, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি পরিবারে যারা আছে, একটু খেয়াল করবেন আমাদের দেশে, ইন্ডিয়াতেও ক্লাস ওয়ান থেকে ইংরেজি বই ধরিয়ে দেওয়া হয়, ইংরেজি, বাংলা, অঙ্ক। আমরা মাস্টার্স কমপ্লিট করে ফেলি, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যদি কেউ সিম্পল ডিগ্রি পড়ে, বিএ পাশ করে আমাদের দেশে, তারও কিন্তু কম্পালসারি 300 মার্কসের ইংরেজি পড়া লাগে। আপনি যে গ্রুপে আর্টস পড়েন, কমার্স পড়েন, সায়েন্স পড়েন, ইংরেজি কিন্তু থাকবেই। তো আমরা 12 থেকে 15 বছর, 20 বছর, 30 বছর ধরেও ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে পারি না, দুই কলম লিখতে পারি না। এর কারণটা কি বলেন তো? আপনারাই বলেন এর কারণ কি? ভালো করে বুঝি না, প্র্যাকটিস নাই। না, এইটা কোনো উত্তর হয় না, এটা বলেছেন কি? সাবজেক্ট পড়াইতেন, এখনকার কনসেপ্ট কিন্তু আলাদা আপনাদের পড়ানোর। না, এইটা ঠিক বলছেন। ইংলিশ পড়া পড়াইতেন, এটা আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি। না, আমি কাউকে ইনসাল্ট করছি না, আমিও রেসপেক্ট, দেখেন আমিও রেসপেক্ট রেখে বলতে চাই, কিন্তু সমস্যাটা থেকে যায় কোথায়? আমরা প্রত্যেকটা ক্লাসে প্রতি বছর, সারা বছর অনেক ছেলে মেয়ে প্রাইভেট পড়ে, আমি দেখেছি গ্রামে, আমার বাড়িতে, শহরেও দেখেছি, সারা বছর প্রাইভেট পড়ে। সেই ওয়ান থেকে শুরু হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত। এই 12 বছর ইংরেজি শিখে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিতে যায়, দেখা যায় যে বাংলাদেশে দেখেন 2000, এগুলো রেকর্ড আছে তো বলা যায় না, 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে, অর্থাৎ মানবিক বিভাগে ক্ষয় ইউনিট যেটাকে বলে, 2.5 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। তো এর ভিতরে থেকে পাশ করেছিল মাত্র 17 জন। এটা বিবিসি থেকে ওটা নিউজ হয়েছিল। ওখানে 30 মার্ক, 25টা এমসিকিউ থাকে, 30 মার্ক, এর ভিতরে 12 পাইলে হচ্ছে পাস, 8 পাইলে পাস, 12 পাইলে সাবজেক্ট পাওয়া যায়। যারা এই বিষয়গুলো জানেন হয়তো তারা বুঝবেন। তো আমাদের দেশে 2 লাখ 2.5 লাখ ছেলে মেয়ে ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা দিয়ে সেখানে 17 জন পাস করে, 12 জন পাস করে, আর সব ফেল করে। এর কারণটা হচ্ছে আমরা ভুল পদ্ধতিতে ইংরেজি শিখি, এবং আমরা যেভাবে ইংরেজি শিখে এসেছি, আমাদের যে ধারাটা, আমাদের যে পদ্ধতিটা, এইটা আমরা সব শিখতে যাই। ইংরেজি শিখতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে আপনার সব শেখার প্রয়োজন নাই। আর আমি যখন 6, 7, 8, 9-এর একটা ছেলে মেয়েকে ন্যারেশন শিখাবো, প্যাসেজ ন্যারেশন শিখাবো, তাকে আমি যখন অ্যাডভান্স গ্রামার শিখাবো, এদিকে সে বেসিক কাঁচা থেকে যাচ্ছে। তো গাছের গোড়ায় যদি আমি কেটে দিয়ে উপরের দিকে আগায় আমি পানি ঢালি, ওই পানিতে কি কোনো কাজ হবে? আমি 10 তলা একটা বিল্ডিং করব, আমার ভিত যদি মজবুত না হয়, আমার ওই বিল্ডিং কি টিকবে? মনে হয় টিকবে না। তো আমাদের বেসিক কাঁচা থেকে গেছে। আমরা ছোটবেলা থেকে, এই যে দেখেন এই বিষয়গুলো দেখাচ্ছি না, আপনি আপনার বাসায়, আপনারা কে কি করেন আমি জানি না, নিশ্চয়ই অনেকেই জব করেন আমি জানি। তো বাসায় যদি আপনার কোনো পরিবারের কেউ থেকে থাকে যে পড়াশুনো করছে, তাকে এই বিষয়গুলো একটু ধরবেন, যে দে আর প্লেইং ফুটবল, এটার ইন্টারোগেটিভ কি হবে বলো তো, দেখি সে কি বলে। আমার মনে হয় 99% ছেলে মেয়ে পারবে না। তো এইটা যদিও পারে, ওই প্রশ্নটা করবেন যে আই ইট রাইস, এটা দিয়ে 4টে বাক্য তৈরি করতে হবে। অ্যাফার্মেটিভে তো রয়েছে, এটা নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। দেখবেন পারবে না, আমি গ্যারান্টি দিতে পারি। কেন পারবে না জানেন? সে ওই যে ব্যাসে পড়তে যায়, শুধু কামিং অ্যান্ড গোয়িং, ওখানে যায়, টিচার কি বলে ওই যে সিট ধরিয়ে দেয়, কিন্তু আসলে আমাদের এই বেসিকের জায়গাটা না বুঝে আমরা ওই সিঁড়ির প্রথম সিঁড়িতে পা না দিয়ে আমরা চলে যাই 10 তলায় উঠতে, যার কারণে আমরা পা পিছলে।
বলেন। যে ওয়্যার দিয়েছেন, হ্যাঁ